ভারতবর্ষের একেবারে উত্তরে, যেখানে কাশ্মীরের শেষ আর লাদাখের শুরু, সেখানে রয়েছে এক অপরূপ ভ্যালি, যেটা পরিচিত সোনমার্গ নামে। চারিদিকে উঁচু উঁচু গ্লেশিয়ারে ঘেরা প্রায় ৯,০০০ মিটার উচ্চতায় অবস্থিত এই ভ্যালি বছরের বেশিরভাগ সময়ই থাকে বরফে ঢাকা। শীতকালে অত্যাধিক ঠান্ডা আর স্নোফলের হাত থেকে বাঁচার জন্য এখানকার বেশিরভাগ গ্রামবাসীরাই মাইগ্রেট করে যান নিচের কোনো গ্রামে, যেখানে টেম্পারেচার থেকে কম্পারেটিভলি কিছুটা বেশি। কাশ্মীরের সৌন্দর্য বছরের এক এক সময় এক এক রকম। এবারে আমরা আমাদের কাশ্মীর ভ্রমণের সময় হিসেবে বেছে নিয়েছিলাম মার্চ মাসের লাস্ট 2 সপ্তাহ। এই সময়টা অত্যাধিক ঠান্ডা এড়িয়ে কাশ্মীরের বরফকে উপভোগ করার জন্য একেবারে পারফেক্ট। কিন্তু আর 2 মাস পরে বরফ গলে এই সোনমার্গেই দেখা মিলবে গ্রিন মেডোজে। চলুন এবার তাহলে শুরু করা যাক এই অপূর্ব সোনমার্গের গল্প। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 21 মার্চ আর এখন বাজছে সকাল 8টা। শ্রীনগরের টেম্পারেচার এখন 6 ডিগ্রি সেলসিয়াস আর আমরা আজকে যাব সোনমার্গ আর আপনাদের সাথে শেয়ার করব আমার সেই সম্পূর্ণ ট্রিপের এক্সপিরিয়েন্স। এটা আমার প্রথমবার কাশ্মীরে আসা, তাই প্রতিটা দিনই শুরু হতো উত্তেজনার সাথে। তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা যাত্রা শুরু করে দিলাম। আমাদের সকালটা শুরু হলো রোদ ঝলমলে আকাশ দিয়ে, আর এই রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশের দৃশ্য দেখে আমার মন ভরে উঠল। প্রকৃতিকে দেখলাম এক অন্য রূপে। এই পথ কি যে সুন্দর তা সামনে থেকে না দেখলে বোধহয় বোঝা খুবই কঠিন। আর এই পুরো জার্নিতে রাস্তার দুধারে দেখতে পাবেন অসংখ্য ওয়ালনাট বা আখরোটের গাছ। গাছগুলো এখন পাতা ঝরে গিয়ে শুকনো অবস্থায় দাঁড়িয়ে থাকলেও আর 2 মাস পর থেকে এই গাছগুলোতে আস্তে আস্তে পাতা আসতে শুরু করবে, আর তারপর গাছগুলো পাতায় ভরে গেলে সেপ্টেম্বরের শুরু থেকে ফল ধরবে এই গাছগুলোতে। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার। এই রুটটা হলো ন্যাশনাল হাইওয়ে 1, যেটা উরি থেকে শুরু হয়ে বারামুলা হয়ে শ্রীনগরকে কানেক্ট করছে। তারপর সেখান থেকে গান্দেরবাল কাঙ্গান হয়ে সোনমার্গে ঢুকছে। সোনমার্গ থেকে জজিলা, দ্রাস, কার্গিল, মালবেক, লামায়ুরু হয়ে ফাইনালি কানেক্ট করছে লেকে। তাই এই রুটের নাম শ্রীনগর লে হাইওয়ে। আড়াই ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম সোনমার্গ টানেলে। গান্দেরবাল ডিস্ট্রিক্টে অবস্থিত প্রায় 6.5 কিলোমিটার লম্বা এই টানেল কানেক্ট করেছে গগনগির আর সোনমার্গকে। এই টানেলের আরেক নাম জেডমর টানেল। এই টানেল তৈরি করতে লেগেছিল প্রায় 9 বছর আর ফাইনালি কাজ শেষ হয় 2024-এ। আগে শীতকালে অত্যাধিক স্নোফলের কারণে এই রাস্তা বন্ধ হয়ে যেত, কিন্তু এখন এই টানেল তৈরি হওয়ার ফলে সারা বছরই টুরিস্টরা খুব সহজেই শ্রীনগর থেকে সোনমার্গে যাতায়াত করতে পারেন। 15 মিনিট পরে টানেল থেকে বেরিয়ে চোখের সামনে যা দেখলাম তাতে সত্যিই ভাষা হারিয়ে ফেললাম।
কি অপূর্ব এই দৃশ্য, চারিদিকে বরফে ঢাকা সনমার্গ। যে বা যারা প্ল্যান করে এই টানেলটা বানিয়েছে তাদের উদ্দেশ্যে একবার বলতেই হয়, অসাধারণ। এরপরে আমরা দুদিকে বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে এগিয়ে চললাম মেন পয়েন্টের দিকে। এই ভ্যালিকে আমরা সোনমার্গ বললেও এর অ্যাকচুয়াল নাম কিন্তু সোনামার্গ। কাশ্মীরিদের মধ্যে এটা সোনামার্গ নামেই পরিচিত। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সোনমার্গের মেইন স্টপে, যেখানে সমস্ত গাড়ি এসে দাঁড়ায়। এখন আমরা সোনমার্গে পৌঁছে গেছি। এটা হচ্ছে সোনমার্গের মেইন এন্ট্রি পয়েন্ট। যত টুরিস্টরা আসেন সকলেই এই পর্যন্ত আসেন। সমস্ত গাড়ি এই জায়গা অবধি আসে বলে এই জায়গাটা কম্পারেটিভলি একটু কনজেস্টেড আর একটু নোংরা, কিন্তু তা বলে যে এখানে সৌন্দর্য কম সেটা কিন্তু নয়। কিন্তু এরপরে আরেকটু এগিয়ে গেলে সোনমার্গের কিছু পয়েন্টস আছে যেগুলো অস্বাভাবিক রকমের সুন্দর, সেগুলোতেই আমরা যাব। কিন্তু তার আগে আপনাদের একবার এই জায়গাটা ঘুরে দেখিয়ে দিই। এই রেলিং এর ওপারেই চলছে স্নো বাইক বা স্নোমোবিল, কিন্তু ওখানে যেতে গেলে আপনাদের পেমেন্ট করে যেতে হবে। আর এখান থেকেই শুরু হয় থাজিবাস গ্লেশিয়ার ট্রেকিং। ওই দূরে বরফে ঢাকা যে দুটো পাহাড় দাঁড়িয়ে রয়েছে ওটাই থাজিবাস গ্লেশিয়ার। এই গ্লেশিয়ারের বেস পয়েন্ট পর্যন্ত অনেকে যান ট্রেক করে, অনেকে যান স্লেজ গাড়িতে করে, আবার অনেকে যান স্নো বাইকে করে। কিন্তু বেস পয়েন্ট থেকে গ্লেশিয়ারের টপ পর্যন্ত 3 কিলোমিটার ডিস্টেন্স কভার করার একমাত্র উপায় ট্রেকিং। গরমকালে যখন বরফের লেয়ার কম্পারেটিভলি থিন থাকে তখন সোনমার্গ থেকে গ্লেশিয়ারের টপ পর্যন্ত ট্রেক করে পৌঁছাতে লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। আর প্রপার উইন্টারে ট্রেক করে বেস পয়েন্ট পর্যন্ত যাওয়াটাও দুর্গম হয়ে ওঠে। আজকে আমি থাজিবাস গ্লেশিয়ারে যাব না, আমি এখান থেকে গাড়ি বুক করে যাব সোনমার্গের আরো কিছু ভিউ পয়েন্টে। এখানে আরেকটা কথা বলে রাখি, কাশ্মীরে কিন্তু টাকার গল্পটা একটু বেশি। আপনি যে গাড়ি বুক করে গোটা কাশ্মীরে ঘুরবেন সেই গাড়ি কিন্তু কোথাওই মেইন ভিউ পয়েন্ট অব্দি যাবে না। আপনাকে একটা সার্টেন পয়েন্টে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে, তারপর সেখান থেকে এদের ইউনিয়নের গাড়ি বুক করে আপনাকে যেতে হবে মেইন ভিউ পয়েন্টে। আর সব জায়গাতেই এরা কস্টিং অনেক হাই করে রাখে। তাই আপনারা যদি কাশ্মীরে আসেন সব জায়গায় বার্গেনিংটা কিন্তু অবশ্যই করবেন। আজ আমরা যে গাড়ি বুক করে ওপরের পয়েন্টগুলোতে যাব সেই গাড়ি আমাদের কস্টিং বলেছিল পার হেড 1500 টাকা, সেটা বার্গেনিং করে আমরা নিয়ে এসেছি পার হেড 500 টাকায়। এখানেই আপনারা স্নোবুট, জ্যাকেট সবই ভাড়ায় পেয়ে যাবেন। এখন আমরা স্নোবুট নিয়ে যাব ভিউ পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট বলে এরা যেখানে আমাদের নিয়ে গেল সেই জায়গাটা আমরা প্রথমেই পেরিয়ে এসেছি। সোনমার্গে ঢোকার মুখেই যে ব্রিজটা ছিল এই জায়গাটা তার পাশেই। এখানে বইছে সিন্ধ রিভার।
যেটা আসছে মাচুই গ্লেশিয়ার থেকে। এই সিন্ধ রিভার শ্রীনগর টু সোনমার্গের যাত্রাপথে বেশিরভাগ সময় আপনার সাথেই চলবে। আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আবার আমাদের গাড়ি ছেড়ে দিলাম নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য। এর পরের পয়েন্টটা কিন্তু বেশ অনেকটা দূরে, যেতে 15 মিনিট মতো সময় লাগলো। ড্রাইভার আমাদের নিয়ে গেলেন সোনমার্গের লাস্ট ভিলেজে, যেটা রয়েছে সোনমার্গের একেবারে শেষে আর লাদাখ শুরু হওয়ার ঠিক আগে। এখানে কিন্তু টুরিস্টের সংখ্যা যেমন কম, তেমনই টেম্পারেচারও খুব কম। আমরা যখন ভিলেজে পৌঁছালাম তখন টেম্পারেচার মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় যেন আমাদের হাত পা পুরো জমে যাচ্ছিল। এখন আমি যে জায়গায় আছি এটা হলো কাশ্মীরের এন্ড ভিলেজ। এই ভিলেজের নাম শেরবাল। এরপরে শুরু হয়ে যাচ্ছে লে লাদাখ। আমার এতক্ষণ পর্যন্ত সোনমার্গের জার্নি কেমন ছিল সেটা তো আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ নৈসর্গিক, অদ্ভুত এক সৃষ্টি ঈশ্বরের। এই যে কি সুন্দর সেটা ভাষায় বলে বোঝানো খুবই কঠিন। এর জন্য আপনাদেরকে এসে নিজের চোখেই দেখতে হবে। এই ভিলেজটা হলো কম্পারেটিভলি অনেক ফাঁকা, অনেক কম টুরিস্টই এখানে আসেন, তাই এখানে সৌন্দর্যটা যেন আরো বেশি করে বোঝা যাচ্ছে। এখানে বরফের লেয়ার এতটাই ঠিক যে পা রাখলে পা প্রায় 1 ফুট করে ভেতরে ঢুকে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন। এই দেখুন বরফের লেয়ার কতটা ঠিক। এক কথায় অসাধারণ, মানে সত্যি বলে বোঝানো খুবই কঠিন। এটা বোঝার জন্যে আপনাদেরকেই আসতে হবে। চারিদিকে বরফে ঢাকা সোনমার্গের এই লাস্ট ভিলেজে রয়েছে হাতে গোনা কয়েকটা মাত্র বাড়ি। আর পাশেই রয়েছে এদের একটা মার্কেট। এই কয়েকটা মাত্র প্রতিবেশী আর একটা মার্কেট, এই নিয়েই কেটে যায় এদের প্রতিটা দিন। শীতকালে প্রচন্ড ঠান্ডা আর স্নোফলে যখন এখানে থাকা পসিবল হয় না, তখন বেশিরভাগ গ্রামবাসী মাইগ্রেট করে যান নিচের কোনো গ্রামে। তারপর টেম্পারেচার বাড়লে আবার এখানে ফিরে আসেন। আর এভাবেই কেটে যায় এদের সারাটা বছর। ভাবলেও অবাক লাগে এদের জীবনযাত্রা কতটা কঠিন। এরপর এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা আবার স্টার্টিং পয়েন্টে ফিরে এলাম, যেখান থেকে আমরা গাড়ি বুক করেছিলাম। এরপরে সোনমার্গ থেকে শ্রীনগরের উদ্দেশ্যে আমাদের গাড়ি ছেড়ে দিল। আর এই যে নদীটা আপনারা দেখছেন, এটাও কিন্তু সিন্ধ রিভার। বলে দিই, এটা কিন্তু সিন্ধু নদ না। সিন্ধ রিভার আর সিন্ধু নদ দুটো কিন্তু আলাদা। শ্রীনগর টু সোনমার্গ যাত্রাপথে বেশিরভাগ জায়গাতে এই সিন্ধ রিভার আপনি দেখতে পাবেন।
আর এরপর প্রায় 1.5 ঘন্টা যাত্রার পর আমরা পৌঁছালাম মা ক্ষীর ভবানীর মন্দিরে। এই মন্দিরের ক্লোজিং টাইম সন্ধে 6টা। মন্দির ক্লোজ হওয়ার ঠিক আগে একদম পারফেক্ট টাইমে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। সোনমার্গ ঘুরে তারপরে লাঞ্চ করে এখন আমরা এলাম ক্ষীর ভবানীর মন্দিরে। সোনমার্গ থেকে শ্রীনগর যাওয়ার পথে, শ্রীনগর থেকে প্রায় 25-30 কিলোমিটার আগে পড়ে এই মন্দির। এখন ঘুরে দেখবো এই মন্দির, আর তার সাথে আপনাদেরকে বলবো এই মন্দিরের সমস্ত হিস্ট্রি। এই মন্দিরে পূজিত হন মা ভবানী, যেটা হলো মা দুর্গার আর এক রূপ। আর এখানে মায়ের প্রধান প্রসাদ হিসেবে সমর্পণ করা হয় ক্ষীর, তাই এই মন্দিরের নাম ক্ষীর ভবানী মন্দির। কথিত আছে এই মন্দিরই নাকি বারবার কাশ্মীরে আগত বিপদের পূর্বাভাস দেয়। যখন কাশ্মীরের ওপরে কোনো বিপদ আসে তখনই কুণ্ডের জলের কালার কালো অথবা লাল হয়ে যায়। অমরনাথের পরে এই মন্দিরই কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হিন্দু তীর্থক্ষেত্র। উনিশশো 12 সালে মহারাজা প্রতাপ সিং এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে মহারাজা হরি সিং এই মন্দিরটি সংস্কার করেন। বহু পুরানো চিনার গাছে ঘেরা এই মন্দিরের চত্বরে ঘুরতে ঘুরতে অনুভব করলাম এক অদ্ভুত শান্তি। আর এই প্রতিটা গাছেরই রয়েছে কোনো না কোনো হিস্ট্রি। মন্দিরের চারিদিকে ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় হয়ে গেল, আর আরো কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। আর এভাবেই শেষ হলো আমাদের কাশ্মীর ট্রিপের সেকেন্ড দিন। আজকে আমাদের সারাদিনের এক্সপিরিয়েন্স ছিল দারুণ। কাল সকাল সকাল বেরিয়ে পড়বো আবার একটা অন্য জায়গার উদ্দেশ্যে। তাই একটু অপেক্ষা করুন আর দেখতে থাকুন ট্রাভেল অ্যান্ড টেলস। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বাই। আবার দেখা হচ্ছে আমার কাশ্মীর ট্রিপের পরের এপিসোড।